বাংলা ভাষা শব্দ ভাণ্ডার আজকে আমরা এটা নিয়েই একটু গভীরে যাব। দেখব কিভাবে এই যে আমাদের ভাষা সময়ের সাথে সাথে নানান জায়গা থেকে শব্দ নিয়ে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাদের কাছে কিছু তথ্যসূত্র আছে যেগুলো এই শব্দের উৎস আর তার যাত্রাপথটা বুঝতে সাহায্য করবে। আমাদের আজকের লক্ষ্যটা হলো এই সূত্রগুলো একটু ভালো করে দেখা, বাংলা শব্দগুলো ঠিক কোত্থেকে এলো আর কীভাবেই বা আমাদের রোজকার কথার মধ্যে ঢুকে পড়ল। চলুন শুরু করা যাক তাহলে। ঠিক, আসলে যে কোনো ভাষার শব্দভাণ্ডার তো তার ইতিহাস আর সংস্কৃতির একটা বলা যায় আয়নার মতো। ঠিক তাই, বাংলাও তার ব্যতিক্রম নয়। এর ভেতরে ডুব দিলে অনেক মজার জিনিস পাওয়া যাবে। দেখা যাক কি আছে। এই যে সূত্রগুলো দেখছি এখানে বলছে যে উৎস অনুযায়ী বাংলা শব্দকে মোটামুটি 5টা ভাগে ভাগ করা যায়: তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি আর বিদেশি। হ্যাঁ, এই 5টা হলো প্রধান ভাগ। এছাড়াও মিশ্র আর পারিভাষিক শব্দও আছে। ও আচ্ছা। এই ভাগগুলো আসলে বুঝতে সাহায্য করে যে কিভাবে বিভিন্ন সময়ের ঘটনা, সমাজের বদল এগুলো বাংলা ভাষার শব্দ যোগানকে প্রভাবিত করেছে। তাহলে এক এক করে দেখি। প্রথমে তৎসম, নামটা বেশ ভারী। হ্যাঁ, তৎসম মানে তার সমান। কার সমান? সংস্কৃতের একদম। সংস্কৃতের সমান মানে যে শব্দগুলো কোনো রকম বদল ছাড়াই একেবারে সোজাসুজি সংস্কৃত থেকে বাংলায় চলে এসছে। আচ্ছা, কেন এমন হলো? দেখুন, বাংলা ভাষার উৎস তো প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আর সংস্কৃত হল তার একটা খুব গুরুত্বপূর্ণ স্তর। বিশেষ করে ধর্ম, পুরানো সাহিত্য, লেখাপড়া এইসবের সূত্রে বহু সংস্কৃত শব্দ অবিকৃতভাবেই বাংলা নিয়ে নিয়েছে। যেমন কয়েকটা উদাহরণ দিলে হয়তো। হ্যাঁ, যেমন ধরুন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য এই শব্দগুলো। ওহ, এগুলো তো আমরা এখনো ব্যবহার করি, লেখায় হয়তো বেশি। হ্যাঁ, লেখায় বা একটু ফর্মাল কথায় বেশি। যেমন চন্দ্র, সূর্য আমরা বলি, কিন্তু কথায় হয়তো চাঁদ বা সূর্যি বেশি চলে আসে। ঠিক। কিন্তু ধর্ম, পাত্র, মনুষ্য এগুলো তো এখনো খুব চালু শব্দ। বেশ, তাহলে এগুলো হলো তৎসম, সরাসরি সংস্কৃত থেকে আসা। কিন্তু ভাষা তো স্থির থাকে না, তাই না? না না, একদমই না। তাহলে নিশ্চয়ই এমন শব্দও আছে যেগুলো সংস্কৃত থেকেই এসেছে, কিন্তু আসার পথে একটু চেহারা পাল্টেছে। ঠিক তাই। আর এখানেই তো ভাষার আসল মজাটা। এই শব্দগুলোকেই বলে তদ্ভব। তদ্ভব মানে তা থেকে উদ্ভূত, সংস্কৃত থেকে জন্ম নেওয়া, কিন্তু এরা সরাসরি আসেনি। এরা প্রাকৃত ভাষার স্তর হয়ে মানুষের মুখে মুখে একটু একটু করে বদলে ভেঙে চুড়ে। হ্যাঁ, বলা যেতে পারে ভেঙে চুড়ে বা সহজ হয়ে সময়ের সাথে উচ্চারণ বদলায় তো। হ্যাঁ, তা তো বটেই। সংস্কৃতের অনেক কঠিন শব্দ বা যুক্ত অক্ষর প্রাকৃততে এসে সহজ হয়ে যায়। সেই সহজ রূপটাই পরে বাংলা ধরে নিয়েছে। যেমন ধরুন, সূত্র বলছে সংস্কৃত হস্ত, হাত। হ্যাঁ, সেটা প্রাকৃততে হয়েছিল হত্থ, আর বাংলায় এসে হলো হাত। ও, ইন্টারেস্টিং। বা ধরুন চর্মকার, চামার। হ্যাঁ, সেটা প্রাকৃতে হয়েছিল চম্মার, তারপর বাংলায় চামার। এই যে বদলটা, এটাই হলো ভাষার স্বাভাবিক বিবর্তন আর কি। বাহ, এরকম আরও কিছু পরিচিত উদাহরণ আছে যেগুলো আমরা রোজ ব্যবহার করি? প্রচুর আছে। যেমন সংস্কৃত চন্দ্র থেকে চাঁদ, আচ্ছা, মক্ষিকা থেকে মাছি, কার্য থেকে কাজ, মৎস্য থেকে মাছ। আরে এগুলো তো সব একেবারে আমাদের এভরিডে ল্যাঙ্গুয়েজের শব্দ। ঠিক। খেয়াল করে দেখুন, এই তদ্ভব শব্দগুলোই কিন্তু আমাদের কথ্য বাংলার আসল ভিত্তি। তৎসমের থেকে অনেক বেশি আপন মনে হয় এগুলোকে, তাই না? একদম। হাত, চাঁদ, মাছি, কাজ, মাছ এগুলো ছাড়া তো কথাই বলা যাবে না। আচ্ছা, তাহলে কিছু শব্দ সরাসরি এলো তৎসম, কিছু পুরো বদলে এলো তদ্ভব। এর মাঝামাঝি কিছু কি আছে? আছে তো। যারা বদলাতে শুরু করেছিল কিন্তু পুরোটা বদলায়নি। হ্যাঁ, আছে। সেগুলোকে বলে অর্ধতৎসম। অর্ধতৎসম আধা সংস্কৃত। ঠিক ধরেছেন, আধা সংস্কৃত। সংস্কৃত থেকে আসার পথে কিছুটা বদলেছে, বিকৃত হয়েছে, কিন্তু তদ্ভব হওয়ার মতো পুরোটা বদলায়নি। কেন এমন হয়? অনেক সময় হয়তো উচ্চারণের সুবিধার জন্য বা লোকমুখে ঘুরতে ঘুরতে একটু অন্যরকম হয়ে গেছে। পুরোপুরি তদ্ভব হওয়ার আগেই লোকে ওই একটু পরিবর্তিত রূপটাকেই ব্যবহার করতে শুরু করেছে। আচ্ছা, যেমন? যেমন ধরুন,
সংস্কৃত শব্দ জ্যোৎস্না। জ্যোৎস্না। সেটা তদ্ভব হয়ে জোনা বা এরকম কিছু হওয়ার কথা, কিন্তু তা না হয়ে লোকে বলতে শুরু করল জ্যোৎস্না। ও হ্যাঁ, জ্যোৎস্না, এটা তো বলি আমরা। বা ধরুন শ্রাদ্ধ, সেটা হয়ে গেল সেরাদ্দ বা ছেরাদ্দ। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। গৃহিণী হয়ে গেলেন গিন্নি। গিন্নি খুব কমন শব্দ। বৈষ্ণব হলেন বৈষ্টম। হ্যাঁ। কুৎসিত হয়ে গেল কুৎসিত। আচ্ছা আচ্ছা, তার মানে এগুলোর মধ্যে সংস্কৃত ভাবটা একটু একটু রয়ে গেছে, কিন্তু উচ্চারণটা সহজ হয়ে গেছে। একদম। এগুলো হলো মানে ভাষার পরিবর্তনের পথে সাক্ষী আর কি। আনলাম। কিন্তু বাংলা মাটিরও তো নিজস্ব কিছু শব্দ আছে, যেগুলো হয়তো আর্য ভাষা আসারও আগে থেকে এখানে ছিল। অবশ্যই আছে। সেগুলোকেই তো বলি দেশি শব্দ। দেশি শব্দ। হ্যাঁ, মানে এই বাংলা অঞ্চলের আদিম অধিবাসী যারা ছিলেন, যেমন কোল, মুন্ডা, দ্রাবিড়, তাদের ভাষা থেকে যে শব্দগুলো বাংলায় রয়ে গেছে, এগুলোর আসল উৎস অনেক সময় আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু এগুলো আমাদের ভাষার একেবারে ভেতরের জিনিস। এগুলো সাধারণত কি ধরনের শব্দ হয়? বেশিরভাগই খুব ঘরোয়া জিনিসপত্র, কাজকর্ম বা প্রকৃতির সাথে জড়িত, যেমন কুলা, গঞ্জ। গঞ্জ মানে বাজার বা ব্রোকগ্রাম। হ্যাঁ, তারপর ধরুন চোঙা, টোপর। টোপর, বিয়ের মুকুটটা। হ্যাঁ, ডাব, ডাগর মানে বড়, ডিঙি ছোট নৌকা, পেট, চুলা, উনুন, কুড়ি। কুড়ি, হ্যাঁ, এটা তো একদম দেশি শব্দ মনে হয়। এই শব্দগুলো শুনলেই মনে হয় যেন একদম বাংলার গ্রামের ছবি চোখের সামনে ভেসে ওঠে। এগুলোই বাংলাকে তার আসল দেশি রূপটা দিয়েছে। বাহ, তাহলে আমরা তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি এই 4 রকম দেখলাম। কিন্তু বাংলা তো শুধু একা এটা থাকেনি, বাইরের দুনিয়ার সাথেও তো তার লেনদেন হয়েছে। প্রচুর হয়েছে। সেই যোগাযোগের ছাপ কি ভাষায় পড়েনি? অবশ্যই পড়েছে। আর সেটাই হলো আমাদের পঞ্চম ভাগ, বিদেশি শব্দ। বিদেশি শব্দ। হ্যাঁ, মানে ইতিহাস ঘাটলে দেখবেন ব্যবসা করতে, ধর্মপ্রচার করতে, শাসন করতে কত লোক এই বাংলায় এসেছে। তাদের ভাষার অনেক শব্দ ন্যাচারালি বাংলায় ঢুকে পড়েছে। আমাদের এই সূত্রগুলোতে এর বিশাল তালিকা আছে। কোন কোন ভাষার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে? মূলত 3টে ভাষার, আরবি, ফার্সি আর ইংরেজি। আচ্ছা। প্রথমে যদি আরবি শব্দের কথা বলি, 2টো প্রধান কারণে এগুলো এসেছে। 1, ইসলাম ধর্মের সূত্রে। 2, মুসলিম শাসকদের প্রশাসনিক কাজকর্ম আর সংস্কৃতির অঙ্গ হিসেবে। তার মানে ধর্মীয় আর প্রশাসনিক এই 2 ধরনের আরবি শব্দ আছে। হ্যাঁ, মোটামুটি তাই। ধর্মীয় শব্দের মধ্যে যেমন ধরুন আল্লাহ, ইসলাম, ইমান, ওজু, কোরবানি, কোরআন, কিয়ামাত। গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, হজ, যাকাত, হালাল, হারাম, এগুলো তো ধর্মপ্রাণ মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ। ঠিক। আর প্রশাসনিক দিকে? প্রশাসনিক ও সাংস্কৃতিক দিকেও প্রচুর শব্দ আছে। আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, এজলাস। এজলাস মানে কোর্টরুম। হ্যাঁ, কিতাব, কলম, কিচ্ছা মানে গল্প বা কাহিনী, নগদ, বাকি, মহকুমা, মুনসেফ, বিচারক, রায়। এগুলো দেখুন আজও আমাদের আইন, আদালত, ব্যবসা, লেখাপড়ার জগতে দিব্যি চলছে। সত্যি। এরপর তাহলে ফার্সি। মুঘল আমলে তো ফার্সি ছিল খুব গুরুত্বপূর্ণ ভাষা। একদম। ফার্সি ছিল রাজভাষা, তাই এর প্রভাব ছিল অনেক ব্যাপক। ধর্ম সংক্রান্ত শব্দ কিছু আছে, যেমন খোদা, গুনা, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা। নামাজ, রোজা এগুলো ফার্সি? আমি ভাবতাম আরবি। না, এগুলো ফার্সি। আরবিতে নামাজকে সালাত আর রোজাকে সাউম বলে, কিন্তু ফার্সির মাধ্যমে এগুলি বেশি প্রচলিত হয়েছে বাংলায়। ও আচ্ছা, দারুণ তথ্য। আর প্রশাসনিক আর সাংস্কৃতিক দিকে ফার্সির অবদান তো বিশাল। কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান। দোকান দোকানা ফার্সি? হ্যাঁ, দোকান, দস্তখত মানে সই, নালিশ, বাদশা, মেথর, রসদ মানে সাপ্লাই। এছাড়া সাধারণ কথাবার্তাতেও কত ফার্সি শব্দ দেখুন। আদমি, আমদানি, জানবার, জিন্দা, নমুনা, বদমাশ, রপ্তানি, হাঙ্গামা। অবিশ্বাস্য, এগুলোর বেশিরভাগকেই তো আমরা বাংলা বলেই জানি, মনেই হয় না বিদেশি। এতটাই মিশে গেছে। এরপর এলো ইংরেজরা। হ্যাঁ, তাদের প্রভাব তো আজও সবচেয়ে বেশি হয়তো। তা তো বটেই। ব্রিটিশ শাসনের সময় থেকে আর তারপর আধুনিক শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, এখনকার গ্লোবালাইজেশন, এসবের ফলে ইংরেজি শব্দের একটা স্রোত ঢুকেছে বাংলায়, আর এখনও ঢুকছে।
এগুলো কি একই রকমভাবে ঢুকেছে, মানে সরাসরি? দুরকমভাবেই। কিছু শব্দ প্রায় তাদের আসল উচ্চারণ বা বানানেই ব্যবহার হয়, যেমন ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টেন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল। এগুলো তো আমরা এভাবেই বলি। আবার অনেক শব্দ সাধারণ মানুষের মুখে একটু বদলে গেছে, মানে বাংলা ধরনের উচ্চারণ হয়ে গেছে। যেমন আফিম, এটা এসেছে ওপিয়াম থেকে। ও অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল। এই যে একটু বদলে যাওয়াটা, এটাও কিন্তু ভাষাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। ঠিক। তার মানে কিছু সরাসরি, কিছু একটু বদলে গিয়ে। হ্যাঁ, আর শুধু ইংরেজি নয় কিন্তু, আরও কিছু ইউরোপীয় ভাষার শব্দ আছে, সংখ্যায় হয়তো কম কিন্তু বেশ মজার। যেমন? যেমন ধরুন পর্তুগিজ, ওরা তো অনেক আগে এসেছিল, ব্যবসার জন্য, ধর্মপ্রচারের জন্য। হ্যাঁ, ভাস্কো দা গামা। ঠিক, তাদের কাছ থেকে আমরা বেশ কিছু ঘরোয়া জিনিসের নাম পেয়েছি। আনারস, আলপিন, আলমারি, গির্জা, গোদাম, চাবি, পাউরুটি, বালতি। পাউরুটি, বালতি, এগুলো পর্তুগিজ? হ্যাঁ, ভাবুন, রোজ সকালে পাউরুটি খাচ্ছি বা বালতি ব্যবহার করছি, আর অজান্তেই পর্তুগিজ শব্দ বলছি। দারুণ তো। আর অন্য কোনো ইউরোপীয় ভাষা? ফরাসি থেকেও কিছু এসেছে, যেমন কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ। এগুলো একটু অন্য ধরনের শব্দ। হ্যাঁ, একটু আধুনিক বা শহরী জীবনের সাথে জড়িত মনে হচ্ছে। ঠিক। আর ওলন্দাজ বা ডাচদের থেকে মূলত তাসের খেলার কয়েকটা শব্দ এসছে। ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন। তার মানে ইউরোপের প্রায় সব কটা নৌ শক্তিশালী দেশই কিছু না কিছু শব্দ দিয়ে গেছে। হ্যাঁ, কম বেশি সবাই। আর শুধু ইউরোপ কেন, ইউরোপের বাইরে থেকেও তো এসেছে। তাই নাকি? যেমন যেমন গুজরাটি থেকে এসেছে খদ্দর, হরতাল। হরতাল, এটা গুজরাটি? হ্যাঁ, পাঞ্জাবি থেকে চাহিদা, শিখ। তুর্কি ভাষা থেকে এসেছে চাকর, চাকু, তোপ মানে কামান, দারোগা। দারোগা, এটাও তুর্কি? হ্যাঁ, চীনাদের থেকে পেয়েছি খুব পরিচিত দুটো জিনিস, চা, চিনি। চা, চিনি, অবশ্যই। মায়ানমার বা বার্মা থেকে এসেছে ফুঙ্গি, বৌদ্ধ সন্ন্যাসী, লুঙ্গি। এমনকি জাপান থেকেও একটা খুব চালু শব্দ এসেছে, রিকশা। রিকশা। তার মানে বাংলা ভাষা যেন সারা দুনিয়া থেকে শব্দ কুড়িয়ে নিজের ভাণ্ডারকে ভরিয়ে তুলেছে। ঠিক তাই। এই গ্রহণ করার ক্ষমতাটাই হয়তো বাংলা ভাষার প্রাণশক্তি। আচ্ছা, এমন কি হয় যে দুটো আলাদা ভাষার শব্দ মিলেমিশে একটা নতুন শব্দ তৈরি হলো? খুব হয়। এইগুলোকে বলে মিশ্র শব্দ বা সংকর শব্দ। যখন দুটো আলাদা সংস্কৃতি বা ভাষার লোক বা ধারণা কাছাকাছি আসে, তখন তাদের ভাষার উপাদানগুলো অনেক সময় জুড়ে যায়। এটা ভাষার একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। উদাহরণ? যেমন ধরুন, রাজা শব্দটা তৎসম, মানে সংস্কৃত, আর বাদশাহ শব্দটা ফার্সি। দুটো মেলে হল রাজা বাদশাহ। আচ্ছা। আবার ধরুন, হাট শব্দটা বাংলা বা দেশি, আর বাজার শব্দটা ফার্সি, মিলে হল হাট বাজার। ও, হাট বাজার, এটা তো আমরা সবসময় বলি। আরও আছে, ইংরেজি আর ফার্সি মিলে হেড মৌলভী, ইংরেজি আর তৎসম মিলে হেড পণ্ডিত। হেড মাস্টারের মতো? হ্যাঁ। আবার দেখুন, খ্রিস্টাব্দ, খ্রিস্ট ইংরেজি থেকে, অব্দ তৎসম। ঠিক ঠিক। ইংরেজি আর ফার্সি মিলে ডাক্তারখানা, ডাক্তার ইংরেজি, খানা ফার্সি। ডাক্তারখানা। ইংরেজি আর বাংলা মিলে পকেট মার, পকেট ইংরেজি, মার বাংলা। হ্যাঁ, পকেট মার। আবার ফার্সি আর আরবিও হয়, যেমন চৌহদ্দি, চৌ ফার্সি মানে চার, হদ্দি আরবি মানে সীমা। বাহ, এই মিশ্র শব্দগুলো দেখলে বোঝা যায় ভাষা কত জীবন্ত। একদম, সব সময় নতুন কিছু তৈরি করছে। তাহলে আমরা দেখলাম তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি আর মিশ্র শব্দ। আর একটা ভাগ ছিল না শুরুতে, হুম। পারিভাষিক শব্দ। হ্যাঁ, পারিভাষিক শব্দ। এগুলো একটু অন্যরকম। এগুলো হলো সেই সব শব্দ যা মূলত জ্ঞান, বিজ্ঞান, দর্শন বা কোনো বিশেষ বিষয়ের আলোচনার জন্য তৈরি করা হয় বা অন্য ভাষা থেকে গ্রহণ করা হয়। মানে টেকনিক্যাল টার্মস। হ্যাঁ, অনেকটা তাই। আধুনিক জ্ঞানবিজ্ঞানের অনেক কনসেপ্ট তো পশ্চিম থেকে এসছে। সেগুলোকে বাংলায় বোঝানোর জন্য হয় একটা নতুন বাংলা শব্দ তৈরি করা হয়েছে, অথবা বিদেশি শব্দটাকেই একটা নির্দিষ্ট মানে দিয়ে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, যেমন? যেমন ধরুন, চেষ্টা করা হয়েছিল অক্সিজেনের বাংলা অম্লজান, হাইড্রোজেনের বাংলা উদজান করার। ওহ,
এগুলো তো শুনেছি, কিন্তু খুব একটা চলে কি? না, খুব বেশি চলেনি। অক্সিজেন, হাইড্রোজেন নামই লোকে বেশি চেনে। তবে কিছু ক্ষেত্রে বাংলা পারিভাষিক শব্দ বেশ ভালোই চলেছে। যেমন নথি, ফাইল, প্রশিক্ষণ, ট্রেনিং, ব্যবস্থাপক, ম্যানেজার, বেতার, রেডিও। যদিও রেডিও শব্দটাই বেশি চলে মনে হয়। হ্যাঁ, তা চলে। সচিব, সেক্রেটারি, স্নাতক, গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট, সাময়িকী, পিরিয়ডিক্যাল, সমীকরণ, ইকুয়েশন। এই শব্দগুলো কিন্তু জ্ঞান চর্চার জগতে খুব দরকারি। এগুলো ভাষাকে আধুনিক দুনিয়ার সাথে পা মিলিয়ে চলতে সাহায্য করে। তাহলে এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, সব মিলিয়ে আমরা দেখলাম বাংলা শব্দভাণ্ডার আসলে একটা বিশাল মিশ্রণ। এর ভেতরে যেমন সংস্কৃতের গভীরতা আছে, প্রাকৃতের চলন আছে, বাংলার মাটির সোদা গন্ধ রয়েছে, তেমনি আবার সারা পৃথিবীর নানা ভাষার রঙও লেগে আছে। এর মূল কথাটা কি দাঁড়ালো তাহলে? মূল কথাটা হলো বাংলা ভাষা অসম্ভব গ্রহণক্ষম, জীবন্ত আর সময়ের সাথে চলার ক্ষমতা রাখে। সে একদিকে যেমন তার পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে, তেমনি দরকার মতো দেশ বিদেশ থেকে শব্দ ধার করে নিজেকে সবসময় নতুন আর প্রাসঙ্গিক রেখেছে। এই যে তথ্যসূত্রগুলো আমরা দেখলাম, সেখানেও শেষে একটা খুব জরুরি কথা বলা আছে, কি সেটা? যে এত এত বিদেশি শব্দ গ্রহণ করার পরেও বাংলা কিন্তু তার নিজের সত্তা বা মৌলিক চরিত্রটা হারায়নি। সেগুলোকে সে নিজের মতো করে নিয়েছে। তবে এটাও ঠিক যে কিছু শব্দ, যেমন ধরুন টেলিফোন, রেডিও, স্যাটেলাইট, ইন্টারনেট, এগুলো এখন এতটাই আন্তর্জাতিক যে এগুলোর খুব সহজবোধ্য বাংলা প্রতিশব্দ তৈরি করা বা সেগুলোকে জনপ্রিয় করা মুশকিল। এগুলোকে অনেক সময় সরাসরি গ্রহণ করাই হয়তো বেশি যুক্তিসঙ্গত। ঠিকই। এই আলোচনাটা করে বাংলা ভাষার ভেতরের এই বৈচিত্র্য আর প্রাণবন্ত ভাবটা যেন আরও স্পষ্ট হলো। আশা করি যারা শুনছেন তাদেরও বাংলা শব্দভাণ্ডারের এই গভীরে ডুব দিতে ভালো লেগেছে, নতুন কিছু জানা গেছে।